Good morning, everybody. Sociology Honors, Semester 2. আজকে আমি তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির সোশিওলজি অনার্সের মেজরের যে সিলেবাস আর এসিসি 2 যে পেপার আমি সেইটা তোমাদের আজকে ক্লাস নেব। পেপারটার টাইটেল হচ্ছে কোশ্চেনেয়ার অ্যান্ড ইন্টারভিউ শিডিউল কনস্ট্রাকশন। এই পেপারটাতে তোমাদের যেটা করতে হবে, হোয়াট ইউ হ্যাভ টু ডু, সেটা হচ্ছে একটা রিপোর্ট তোমাদের সাবমিট করতে হবে, যেখানে কতগুলো থিম সিলেবাসে বলে দেওয়া হয়েছে রিসার্চের টপিক হিসেবে। সেই থিমগুলোর উপরে অনেকগুলো টপিক তোমরা নিজেরা সিলেক্ট করতে পারবে। এক একটা থিমের উপরে 8 থেকে 10টা টপিক সিলেক্ট করা যায় এবং প্রত্যেকের সেই থিমটা সবার অনেকেরই এক হতে পারে, কিন্তু যে টপিক যেটার উপরে তোমরা ডেটা কালেক্ট করবে থ্রু কোশ্চেনেয়ার অর ইন্টারভিউ শিডিউল, সেইগুলো কিন্তু আলাদা আলাদা হবে। এবং সিলেবাসে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা কোশ্চেনেয়ার তোমরা ফিল আপ করে দেবে, আর যদি কোশ্চেনেয়ারটা ফিল আপ করে দাও তাহলে ইন্টারভিউ শিডিউল যেটা সেটা ব্ল্যাঙ্ক জমা দেবে, অর্থাৎ দুটোই জমা দিতে হবে। তোমাদের দুটো জিনিস তৈরি করতে হবে, একটা হচ্ছে কোশ্চেনেয়ার একটা, আর একটা হচ্ছে ইন্টারভিউ শিডিউল। যদি কোশ্চেনেয়ারটা তোমরা প্রয়োগ করে থাকো ফিল্ডে, সেইটার ভিত্তিতে যদি ডেটা কালেক্ট করে থাকো, তাহলে সেইটাকে ফিল আপ যেমন আছে, যেমন ভাবে ডেটাগুলো সেইখানে থাকবে, সেই ফিল্ড আপ কোশ্চেনেয়ার তোমরা সাবমিট করবে, অর্থাৎ রিপোর্টের সঙ্গেই দেবে, আর তার সঙ্গে সঙ্গে একটা ব্ল্যাঙ্ক দেবে তখন ইন্টারভিউ শিডিউল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এখন এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসের মানে আমাদের বুঝতে হবে, কোন ক্ষেত্রে কোনটা আমরা প্রয়োগ করব সেই জিনিসটা আমাদের আগে বুঝে নিতে হবে। কোশ্চেনেয়ার মানে হচ্ছে এটা বাংলায় আমরা যেটাকে আমরা বলি একটা প্রশ্নপত্র। যেমন তোমরা পরীক্ষাতে যেমন প্রশ্নপত্র তোমরা পাও, ঠিক সেই ধরনের একটা প্রশ্নপত্র, কিন্তু আকারে একটু বড়, কারণ সেইখানে কিছু লিখতে হয়, কিছু টিক দিতে হয়, যিনি উত্তর দেবেন তাকে সেই স্পেসটা দিতে হয়, অনেকগুলো অপশন থাকে সেইখানে, সেই অপশনগুলোর মধ্যে থেকে তিনি একটাকে সঠিক উত্তর হিসেবে বেছে নেন। এবং প্রশ্নপত্র বলতে আমরা তাহলে এখানে বলতে পারি একগুচ্ছ প্রশ্ন সম্বলিত এমন একটি প্রশ্নপত্র যেটি উত্তরদাতার কাছে পাঠিয়ে দেওয়া হয়। দুভাবে দেওয়া যায়, এক পাঠিয়ে দিতে পারো ডাকযোগে, একটা এনভেলাপের মধ্যে ভর্তি করে, সেখানে কি থাকবে, সেখানে এই প্রশ্নপত্রটা থাকবে, একটা চিঠি থাকবে, সেই চিঠিতে বলা থাকবে তোমার উদ্দেশ্য কি, কি বিষয়ে গবেষণা করছো, তাকে আশ্বস্ত করতে হবে এবং কতদিনের মধ্যে সেটা ফেরত দেবেন তিনি, সেই বিষয়গুলি উল্লেখ করা থাকবে। আরেকটা থাকবে এটা সেলফ অ্যাড্রেসড এনভেলাপ, যেখানে স্ট্যাম্পটা পর্যন্ত দিয়ে দেওয়া থাকবে, যেটার মধ্যে তিনি প্রশ্নপত্রটা পূরণ করে ভর্তি করে তিনি সেটা ফেরত পাঠাবেন। এটা ডাকযোগে। এখন আবার গুগলের মাধ্যমেও এগুলো পাঠানো যায়, কিন্তু সেখানে সমস্যা হচ্ছে তোমাকে যিনি রেসপন্ডেন্ট, যিনি উত্তরদাতা, তার আইডেন্টিটিটা তোমাকে জানতে হবে, তারপরে তুমি তার কাছে তার ফোন নাম্বার পেতে হবে, মেল আইডি পেতে হবে, তবেই তুমি তার কাছে সেটা পাঠাতে পারবে এবং একই রকমের রিকোয়েস্ট তার কাছে তুমি দিতে পারো। প্রশ্নমালা কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি? প্রশ্নমালা আমরা প্রয়োগ করে থাকি যেখানে উত্তরদাতারা সবাই লিটারেট, লিখতে পড়তে জানেন, কারণ তুমি সেখানে প্রেজেন্ট থাকবে না, ডেটা কালেক্ট যিনি করছেন তিনি সেইখানে কিন্তু তিনি প্রেজেন্ট থাকবেন না। আর দ্বিতীয়ত, যেখানে উত্তরদাতার একটা বড় এরিয়া জুড়ে ছড়িয়ে আছে, অনেকটা বড় এরিয়া, যা একটা পুরো জেলা জুড়ে যদি ছড়িয়ে থাকে, তাহলে সবার কাছে তো পৌঁছানো সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, এই প্রশ্নপত্র আমরা প্রয়োগ করি, এবং যেখানে খরচপত্র কম রাখতে হয়, বেশি টাকা পয়সা পাওয়া যায় না, কম পয়সাতে কাজটা করতে হবে, উত্তরগুলো পেতে হবে, এবং সাথে সাথে সময়ও বেশি লাগবে না। খুব দ্রুত ডেটা কালেকশন যদি করতে হয় তাহলে
আমরা সেক্ষেত্রে কোশ্চেনিয়ার প্রয়োগ করে থাকি। আদারওয়াইজ ইন্টারভিউ শিডিউলের সঙ্গে অন্য কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স হচ্ছে দুটো। এক হচ্ছে ছোট জায়গা, ইন্টারভিউ শিডিউলের ক্ষেত্রে ছোট জায়গাতে তুমি ডেটা কালেক্ট করবে, কারণ মুখোমুখি নিজে তুমি উত্তর যিনি সংগ্রহ করছেন তিনি নিজে মুখোমুখি উত্তরগুলো সংগ্রহ করবেন, নিজে ওইখানে প্রশ্নপত্র লিখবেন। আর দুই হচ্ছে যিনি উত্তর দিচ্ছেন তিনি লেখাপড়া জানা মানুষ হতেও পারেন, নাও পারেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেজর ডিফারেন্স দুটোর মধ্যে। আদারওয়াইজ দুটোর একই রকমের কনস্ট্রাকশন, একই কোশ্চেন সেখানে প্রায় থাকতে পারে, একই রকমের ডেটা সেইখানে আমরা পেয়ে থাকি। এবং কোন ক্ষেত্রে আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করি, এটা হচ্ছে তোমাদের প্রথমেই যেটা করতে হয়, তুমি একটা গবেষণা করছো কোন একটা বিষয়ের উপরে, ধরো তোমরা সোশ্যাল ট্রান্সফরমেশন ইন রুরাল ইন্ডিয়া, তোমাদের থিম দেওয়া আছে গ্রামীণ এলাকায় সামাজিক রূপান্তর। তাহলে এই যে টপিকটা, এটাকে তুমি অনেক ভাগে ভাগ করতে পারো, অনেকগুলো তুমি এখানে প্রবলেমকে তুমি তৈরি করতে পারো। এক হচ্ছে এডুকেশন অ্যাজ এ ড্রাইভার অফ সোশ্যাল চেঞ্জ, গ্রামীণ এলাকায় শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তন নিয়ে এসছে, তুমি সেই বিষয়ে একটা প্রশ্নপত্র তৈরি করলে কিংবা ইন্টারভিউ শিডিউল তৈরি করলে সেখানে 20 থেকে 30 খানা প্রশ্ন থাকবে। তিন ধরনের উত্তর আমরা এই ক্ষেত্রে পেয়ে থাকি বা পাওয়ার চেষ্টা করি। এক হচ্ছে নাম্বার 1 ডেমোগ্রাফিক, GRAPHIC, ডেমোগ্রাফিক মানে যিনি উত্তর দিচ্ছেন তার নাম, তার ইনকাম, তার বয়স, তার বাসস্থান, এই সমস্ত বিষয়গুলো, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক ডেটা বলে এগুলোকে। দুই হচ্ছে সাবস্টেন্টিভ ডেটা। সাবস্টেন্টিভ মানে তোমার যে টপিক, তুমি যে বিষয়টার উপরে, এডুকেশন অ্যাজ এ ড্রাইভার অফ সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনের বাহন হিসেবে শিক্ষা, তার উপরে তুমি যখন তথ্য সংগ্রহ করছো, অর্থাৎ আপনি কোন ক্লাসের পড়াশোনা, কতদূর পড়াশোনা করেছেন, 5 বা 6 খানা তুমি সেখানে অপশন দিয়ে দিলে, তারপরে তিনি একটা টিক দিলেন। আপনার আগের প্রজন্ম কতদূর পড়াশোনা, আপনার বাবা কতদূর পড়াশোনা করেছিলেন, তুমি চেঞ্জটা বলতে চাইছো, তাহলে বুঝবে কিভাবে? তাহলে বুঝতে হবে আগের প্রজন্ম শিক্ষা কিন্তু ততটা পাননি, এই প্রজন্ম শিক্ষা ক্ষেত্রে প্রথম তারা গেছে এবং সে গ্রাজুয়েটস একটা কলেজে পড়েছে। তাহলে এই যে ডেটাটা তুমি কালেক্ট করছো, এখান থেকে তুমি চেঞ্জ বিষয়টা তোমার মাথায় আসছে যে পরিবর্তন হচ্ছে, গ্রামীণ এলাকায় সামাজিক রূপান্তর ঘটছে শিক্ষার মাধ্যমে। তাহলে এটা হচ্ছে সাবস্টেন্টিভ ডেটা। এবং 3 নাম্বার হচ্ছে অ্যাডিশনাল ডেটা, তুমি আরো কিছু অ্যাডিশনাল ডেটা, অর্থাৎ বাড়তি কিছু তথ্য তুমি চাইছো। সামাজিক পরিবর্তন হয়েছে তুমি বুঝছো কিভাবে, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, তার সচেতনতা, এই সংক্রান্ত কিছু প্রশ্ন তুমি সেক্ষেত্রে তুমি করলে। অর্থাৎ শিক্ষা আমাদের যে আলোকিত করে, আমাদের মধ্যে যে চেঞ্জটা নিয়ে আসে, সেই চেঞ্জটা আমি বোঝার জন্য এক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো করলাম। এটা দুক্ষেত্রেই, প্রশ্নমালার ক্ষেত্রেও ইন্টারভিউ শিডিউলের ক্ষেত্রেও, দুক্ষেত্রেই কিন্তু এই ধরনের ডেটাগুলো আমরা পেয়ে থাকি। নেক্সট হচ্ছে, এই জায়গা পর্যন্ত তোমাদের ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? প্রথমেই তোমাকে যেতে হবে কোশ্চেনিয়ার, বা এগুলো হচ্ছে মেথড, আমরা এগুলোকে হাতিয়ার বলি ডেটা কালেকশনের। ডেটা আমাদের দু রকমের দরকার হয়। তুমি একটা টপিক, তোমার থিম, তুমি যেটার উপরে রিসার্চ করছো, তথ্য সংগ্রহ করছো, তুমি একটা রিপোর্ট তৈরি করবে, একটা প্রতিবেদন তৈরি করবে। তাহলে তোমাকে যে থিমগুলো বলে দেওয়া হয়েছে, এনভায়রনমেন্ট বলা আছে সিলেবাসে, পরিবেশ নিয়ে, অর্থাৎ পরিবেশ সমাজের সঙ্গে কিভাবে সম্পর্কিত একটা টপিক হতে পারে, পরিবেশের সঙ্গে জীবন জীবিকার কি সম্পর্ক দ্বিতীয় টপিক হতে পারে, পরিবেশের ভারসাম্যহীনতা, মানুষের জীবন জীবিকা বা পানীয় জল, যে কোনো একটা বিষয়, এগুলোর উপরে কিভাবে প্রভাব ফেলে, মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্যহীনতা কি প্রভাব ফেলে, এই ধরনের টপিক তুমি প্রবলেম তুমি ওই থিম থেকে তুমি সিলেক্ট করলে। তোমরা গ্রামে গেলে, তোমরা 45 জন আছো, তাহলে তোমাদের
আমি হয়তো 5টা গ্রুপে ভাগ করে দিলাম, 9 জন করে। তোমরা গ্রামে গেলে ডেটা কালেক্ট করতে একই থিম, কাউকে পাঠালাম এনভায়রনমেন্ট নিয়ে ডেটা কালেকশন করতে, কাকে সোশ্যাল চেঞ্জ নিয়ে, কাউকে হেলথ নিয়ে। তাহলে এরকম ভাবে গিয়ে 9 জনের কিন্তু টপিকগুলো আলাদা আলাদা হবে, এবং হতে পারে 9 জনের মধ্যে 4 জন কোশ্চেনিয়ার ব্যবহার করছো, 5 জন হচ্ছে ইন্টারভিউ শিডিউল ব্যবহার করছো। বুঝতে পেরেছো ডিফারেন্সটা কোন জায়গায় হয়ে যাবে? তুমি গ্রামে গেলে একসঙ্গে, থিম একই, এনভায়রনমেন্ট নিয়ে তোমাকে রিপোর্টটা লিখতে হবে। প্রথমে যে ইন্ট্রোডাকশন লিখবে সেইখানে তোমাকে এনভায়রনমেন্ট নিয়ে লিখছে যখন, তখন তোমাদের 9 জনের কিন্তু একই রকমের হবে, হতে পারে, কিন্তু ভাষা নিশ্চয়ই একটু আলাদা হবে, কারণ এক্সামিনার তিনি খাতাটা দেখবেন, তিনি দেখবেন তুমি এনভায়রনমেন্ট নিয়ে, এনভায়রনমেন্টের সঙ্গে সমাজের সম্পর্ক কি, কিভাবে পরিবেশ দূষিত হয়েছে, কি কি তার কারণ, কি কি তার ফলাফল, অনেক গবেষক এ নিয়ে অনেক কথা বলেছেন। তুমি সেই নিয়ে 5 বা 6 পাতার মধ্যে একটা 1000 ওয়ার্ডস ম্যাক্সিমাম ধরে রাখো, তার মধ্যে একটা ইন্ট্রোডাকশন লিখলে। দ্বিতীয় ক্ষেত্রে এরপর হচ্ছে তুমি সেই নিয়ে তোমাকে তোমার যে টপিক, তুমি ডেটা কালেকশন করতে যাবে। দু রকমের তোমার ডেটা দরকার, একটা হচ্ছে প্রাইমারি ডেটা, আর একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। সেকেন্ডারি ডেটা কোনগুলো? যেগুলো ইতিমধ্যে কেউ কালেক্ট করে রেখে দিয়েছে, তুমি ব্যবহার করছো। যেমন হচ্ছে সেন্সাস ডেটা, 1 নাম্বার আমি বলতে পারি সেন্সাস ডেটা। জনগণনা প্রত্যেক 10 বছর ছাড়া হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্ট্রার জেনারেল তিনি এগুলো কালেক্ট করে রাখেন, এবং এখন নেটের মাধ্যমেই পেয়ে যাবে, আর না হলে লাইব্রেরিতে গেলে সেগুলো এক একটা ভলিউম, এক এক জায়গার উপরে এক একটা ভলিউম, এক একটা চ্যাপ্টার আছে। ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার, তার বাঁকুড়া জেলা একটা চ্যাপ্টার, বাঁকুড়া জেলার বিষয়ে তুমি সেই গ্রাম নিয়ে পর্যন্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে, তার ম্যাপ পাবে, তার টোটাল পপুলেশন পাবে। এগুলো হচ্ছে সেকেন্ডারি তোমাকে ডেটা, তুমি তোমার রিপোর্টে লিখবে। পপুলেশন তুমি কোথা থেকে পাবে? পপুলেশন তোমাকে সেন্সাসে যেতেই হবে, সেন্সাস ডেটা, সেই জায়গাতে তুমি ওই গ্রামের জনসংখ্যা কত সেটা তুমি পেয়ে গেল। ওইখানে নেটে সার্চ করে, গ্রামটা সার্চ করলেই টোটাল পপুলেশন অমুক ভিলেজ বললেই তোমাকে সঙ্গে সঙ্গে নেটে দেখবে দিয়ে দিচ্ছে, ওই সেন্সাস ডেটা থেকেই তুমি এটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপরে এইটা হচ্ছে সেন্সাস ডেটা বা আদমশুমারি বা বাংলাতে জনগণনা যাই বলো না, সেই ডেটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ উপাত্ত। এটা তোমার কিচ্ছু করার নেই, এটা কালেকশন হয়ে আছে। তেমনি এনএসএস, ন্যাশনাল স্যাম্পল সার্ভে, এনএসএস ডেটা, জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা বলে একটা সংস্থা আছে, তারা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেন, উপাত্ত। সেই সংগ্রহ করা উপাত্ত আমরা পেতে পারি, এগুলো হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেই রকমের ডেটা কালেকশন করে থাকে। তাহলে আমরা সেগুলোকে আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ডেটা। এখন রিসেন্ট আরেকটা চলছে যেটা হচ্ছে NFHS, 19 পর্যন্ত ডেটাটা পাওয়া যাচ্ছে, 1919 ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 1919 সাল পর্যন্ত 5 বার হয়েছে আজ পর্যন্ত। সেই 5 বারের ডেটা তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে, অর্থাৎ পারিবারিক বিভিন্ন তথ্য, সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য, তার পার্সেন্টেজ, শিক্ষার পার্সেন্টেজ, নারী পুরুষের সংখ্যার পার্থক্য, এই সমস্ত বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস, শিক্ষা, অকুপেশন সবই কিন্তু এখান থেকে তুমি পেয়ে যাবে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, এব্রিভিয়েশনটা মনে রাখবে, ফুল ফর্মটা, কারণ এগুলো পরবর্তীকালে কাজে লাগবে। তাহলে এগুলো হচ্ছে সেকেন্ডারি ডেটা। আরেক ধরনের ডেটা যেটা তুমি ব্যবহার করবে, সেটা হচ্ছে যেটা তোমার প্রয়োজন, সেটা হচ্ছে প্রাইমারি ডেটা। এটাকে প্রাইমারি বলা হচ্ছে কেন? কারণ এই প্রথমবার তুমি কালেক্ট করছো, এটা আর কেউ কোনোদিন করেনি। এবং সেটা কিসের মাধ্যমে করবে? হাতিয়ারটা কি? হাতিয়ারটা হচ্ছে প্রশ্নমালা, আরো অনেক পদ্ধতি আছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু সার্ভে তোমার, যেহেতু সার্ভে রিসার্চ করছো, তাহলে সার্ভে রিসার্চে আমরা মূলত দুটো পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে থাকি। একটা হচ্ছে প্রশ্নমালা পদ্ধতি, আর একটা হচ্ছে সাক্ষাৎকার তালিকা।
প্রশ্নমালা বললাম হাতে হাতে দিয়ে দেওয়া যায়। তুমি ধরো বাঁকুড়া আমাদের কলেজের উপরে ডেটা কালেকশন করছো, কলেজের যত স্টুডেন্ট আছে সবাই হলো তোমার কাছে ইউনিভার্স। তুমি ইউনিভার্সের উপরে কি করবে, ডেটা কালেকশন করবে, কিন্তু সবার কাছে তোমার পক্ষে যাওয়া সম্ভব নয়। 1200 স্টুডেন্ট আছে ধরো, তাহলে 1200 স্টুডেন্টের কাছে তোমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তুমি করলে কি, ইউনিভার্সকে ছোট করলে। ছোট এই যে করার পদ্ধতি, এটাকে বলা হচ্ছে স্যাম্পল। সমগ্র থেকে আমরা কি করি, নমুনা বাছাই করি। ঠিক যেমন ধরো বাড়িতে রান্না হয়, মা রান্না করেন যখন, তখন ভাত রান্না হচ্ছে, দেখবে হাতায় করে খানিকটা তুলে নিলেন, সমস্ত ভাতগুলো তিনি দেখছেন না, হাতায় করে তুলে নিয়ে, চামচে করে তুলে নিয়ে একটা দুটো টিপে দেখলেন সেদ্ধ হয়ে গেছে। তার সঙ্গে যদি আরো কিছু সেদ্ধ হতে থাকে সেগুলোও তিনি দেখলেন টেস্ট করে, স্যাম্পল চেকিং বলে সেটাকে, সেদ্ধ হয়ে গেছে। ওই কয়েকটাকে দেখে গোটা হাঁড়িটার রান্না হয়েছে কিনা এটা বোঝা যায়। এটা বলে জেনারেলাইজেশন, বাস বাংলাতে বলে সামান্যীকরণ। আমরা করি কি, আমরা যে থিমের উপরে তোমাদের বলা হয়েছে, সোশ্যাল চেঞ্জ ইন রুরাল ইন্ডিয়া বা সোশ্যাল ট্রান্সফরমেশন ইন রুরাল ইন্ডিয়া, গ্রামীণ ভারতে সামাজিক পরিবর্তন, এই বিষয়ে তুমি একটা কিছু জেনারেলাইজ করবে, সামান্যীকরণ করবে। তাহলে সেইটা করবে কিসের ভিত্তিতে, একটা বা দুটো গ্রামকে তুমি সিলেক্ট করবে। ঠিক আছে, তাহলে বাঁকুড়া জেলায়, গ্রামীণ বাঁকুড়াতে সামাজিক পরিবর্তন, এই নিয়ে তুমি তোমার বক্তব্য, তোমার রিসার্চ। কিন্তু তুমি সমস্ত বাঁকুড়াতে যাবে না, বাঁকুড়ার সমস্ত বাড়িতে যাবে না, সমস্ত গ্রামে যাবে না, কারণ সমস্তগুলো হচ্ছে তোমার কাছে ইউনিভার্স, সমগ্র। এইখান থেকে সিলেক্টেড কিছু জিনিসকে তুমি হয়তো 5% বা 10% তুমি নিলে, বা 25%, যতটা তোমার পক্ষে সম্ভব, যতটা তোমার গবেষণার প্রয়োজনীয়তা, ততটার কাছে গেলে। এইটা হচ্ছে তোমার কাছে স্যাম্পল। এই স্যাম্পলের উপরে তুমি কি করবে, প্রশ্নমালা বা সাক্ষাৎকার তালিকা তুমি প্রয়োগ করবে। অর্থাৎ ধর একটা গ্রামে গেছো, 500 জন সেইখানে হচ্ছে ইউনিভার্স, 200 বাড়ি আছে, ধরো 500 নয়, 200 বাড়ি আছে, 200 ফ্যামিলি আছে ওই গ্রামে। তাহলে 200 গ্রামে 200 ফ্যামিলির কাছে তুমি গেলে না, 200 ফ্যামিলি হচ্ছে কি তোমার কাছে ইউনিভার্স। তার মধ্যে থেকে তুমি 25% নিচ্ছ, অর্থাৎ 50টা বাড়িতে তুমি যাচ্ছ। ঠিক আছে, আরো কমিয়ে 10% নিতে পারো, 10, 20, 20টা, যেমন তোমার ইউনিভার্স তেমন স্যাম্পল। তাহলে 20টা বাড়িতে এরপরে তুমি গেলে, যদি ইন্টারভিউ শিডিউল হয় তাহলে 20টা বাড়িতে 20টা প্রশ্নপত্র তুমি 20 জনের কাছে, বাড়ির হেডের কাছে গেলে, তিনি তোমাকে খানিকক্ষণ সময় দিলেন, তুমি প্রশ্নগুলো জিজ্ঞেস করলে, একে একে উত্তর দিলে। যদি তা না হয়, যদি সবাই লেখাপড়া জানা মানুষ হয়, তাহলে তুমি কি করলে, স্যাম্পলের উপরে কোশ্চেনিয়ার প্রয়োগ করলে। যেমন আমি কলেজের কথা বললাম, 1200 স্টুডেন্ট আছে, লকডাউনে তাদের লেখাপড়ার উপরে কি প্রভাব পড়েছিল, এই হচ্ছে তোমার গবেষণার বিষয়। এডুকেশন তোমার থিম, তোমার সিলেবাসে বলা আছে, এডুকেশন নিয়ে তুমি করতে পারো। ইম্প্যাক্ট অফ লকডাউন অন হায়ার এডুকেশন, এই হচ্ছে তোমার কারো একজনের প্রবলেম। তুমি কি করলে, 1200 জন তোমার হচ্ছে ইউনিভার্স, কলেজে লিস্ট পেয়ে যাবে, বললো অফিস থেকে দিয়ে দেবে যে আমার রিসার্চের দরকার, আমি এই ডিপার্টমেন্টের, আমি কলেজের স্টুডেন্টদের উপর ডেটা কালেকশন করতে চাইছি। তাহলে এরপরে কি করলে, 1200 থেকে তুমি 5% নিলে, অর্থাৎ 60 জন স্টুডেন্টের কাছে তুমি যাবে। কোন 60 জন তুমি জানো না, 60 জনকে তুমি বেছে নিয়েছো স্যাম্পল হিসেবে বিশেষ পদ্ধতিতে। এই যে বাছাই করাটা, এটা বিশেষ পদ্ধতিতে এটা বাছাই করতে হয়, এবং সেই যে পদ্ধতি, এটাকে বলে স্যাম্পলিং বা নমুনায়ন। সেই স্যাম্পলের উপরে এরপরে এখানে সবাই লেখাপড়া জানা, সবাই লিখতে পড়তে পারে। তাহলে 60 জন তোমার, তুমি দেখলে স্টুডেন্ট গুলো কোন কোন ডিপার্টমেন্টের, তার দিকে ওভার টেলিফোন হোক, গুগলের মাধ্যমে হোক, কিংবা হাতে হাতে দিয়ে দেওয়া হোক প্রশ্নপত্র, তুমি দিয়ে দিলে, তুমি বললে আজকে দিলাম। যেমন আমরা ফিডব্যাক কালেকশন করছি স্টুডেন্টদের কাছ থেকে, একই রকমের, ওটাও একটা কোশ্চেনিয়ার। ফিডব্যাক যেটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরাও পাবে আগামী দিনে,
সেই ফিডব্যাকে কলেজ সম্পর্কে তোমাদেরকে কিছু বক্তব্য সেখানে তোমাদের থাকবে, টিক দিয়ে এমসিকিউ কোশ্চেনের মতন টিক দেওয়ার ব্যাপার থাকবে। সেইটাকে অ্যানালিসিস করে কলেজের পঠন পাঠন নিয়ে একটা সাধারণ ধারণা তৈরি হবে। তাহলে একই রকমের আমরা এখানে কি হচ্ছে, কলেজের ওই 60 জন স্টুডেন্টের ক্ষেত্রে তুমি কোশ্চেনারটা দিয়ে এলে যে আমি 7 দিন পরে আজকের দিনে মঙ্গলবার, আমি আজকের দিনে 18 সাথে 25, 28 সাথে 15, 25 তারিখে তোমাদের কাছে আমি ফেরত নিয়ে যাব। কি করতে হবে না করতে হবে সব ইনস্ট্রাকশন সেইখানে দেওয়া থাকবে। একটা খামের মধ্যে ঢুকিয়ে দিলে 60 জনের কাছে 60টা খাম দিয়ে এলে, তারপরে তুমি ফেরত হয়তো সবটা নাও পাওয়া যেতে পারে। এক্ষেত্রে হচ্ছে তোমাকে প্রশ্নমালার ক্ষেত্রে যেটা হয়, কোশ্চেন ইন্টারভিউ শিডিউলে তুমি সবার কাছেই যাচ্ছ, উত্তর পেয়ে যাচ্ছ, কিন্তু প্রশ্নমালা যেহেতু হাতে জমা দিয়েছো, আগামী দিনে ওই দিনে 25 তারিখে দেখবে অনেকে আসেনি, কিংবা অনেকে ইচ্ছাকৃত ভাবেই হারিয়ে ফেলেছে। তাহলে তোমার তো রিসার্চ তাহলে হলো না, তা কিন্তু নয়। রিসার্চ হলো, একটা ধরেই নেওয়া হয় যে কিছু 20% বা 30% উত্তরদাতা উত্তর দেবে না, উত্তরপত্রগুলো তারা যে কোনো উপায়ে ডিসপোজ করবে, ফেরত দেবে না, পূরণ করবে না, অসমাপ্ত থাকবে, নানাভাবে সেগুলো ত্রুটিপূর্ণ হতে পারে। তাহলে সেক্ষেত্রে ওই 70% অর্থাৎ 60টা 6 7 42, 40 থেকে 42টা প্রশ্নপত্র পূরণ করা প্রশ্নপত্র পেলেই আমার ডেটা কিন্তু আমি পেয়ে গেলাম। আমি সেইটাকে অ্যানালিসিস করে এরপরে আমার বক্তব্য সেখানে বলবো। সেখানে যে প্রশ্নগুলো আমাদের উল্লেখ করা আছে, ধরো এডুকেশনাল স্ট্যাটাস, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, এডুকেশনাল স্ট্যাটাস, এডুকেশন নিয়ে তুমি প্রশ্ন একটা করেছো, ধরো 4 নাম্বার প্রশ্নটা এইটা এডুকেশন নিয়ে, এডুকেশনাল স্ট্যাটাস। কারণ নিয়ে তুমি এই ডেটা কালেক্ট করছো, তাহলে সে কি করবে, এ এখানে প্রাইমারি দিলে, বি সেকেন্ডারি, সি এইচএস, ডি ইউজি, 4টাই যদি আমি রাখি, তাহলে এইখানে আমি এগুলোকে বলে প্রি কোডেড কোশ্চেন। তোমার বিশ্লেষণের সুবিধার জন্য তুমি কি করলে, আগেই কোডিং করে রেখে দিয়েছো। কোড হচ্ছে, এর কোড হচ্ছে 1, এর কোড হচ্ছে 2, এর কোড হচ্ছে 3, এর কোড হচ্ছে 4। কোশ্চেনার কি হচ্ছে, কোশ্চেনার এটা হচ্ছে কোশ্চেনার, ধরো কোশ্চেনারের এখানে উপরে থাকবে কি, তোমার গবেষণার বিষয়টা থাকবে, উত্তরদাতার নাম থাকবে, গ্রামের নামটাও দিতে পারো যেখানে যাচ্ছ ডেটা কালেকশন করতে। এরপরে প্রশ্নপত্র, প্রথম দিকে ডেমোগ্রাফিক উত্তরগুলো চাইবে, তার বয়স কত, তার অকুপেশন কি, তার শিক্ষা কি। শিক্ষার এইখানে তুমি 3 নম্বরে, এটা ডেমোগ্রাফিক ডেটা, তাহলে শিক্ষার জায়গাতে এসে নিয়ে হয়তো কেউ বললো 2 নাম্বার, এইটা টিক দিয়েছে। প্রথম রেসপন্ডেন্ট, প্রথম উত্তরদাতা 2 নম্বরে টিক দিয়েছে, তাহলে 2 নম্বর কতগুলো আছে, 42টা আমি পেয়েছি প্রশ্নপত্র, দেখা যাবে যে 2 নম্বর, আমি আগেই বলেছি যে 42 জনের কাছে উত্তরপত্র ফেরত এসেছে। তাহলে 42 জনের মধ্যে অ্যানালিসিস করে দেখা যাবে যে এডুকেশনাল স্ট্যাটাস এই প্রশ্নের উত্তর দিয়েছে 42-এর মধ্যে ধরো 20 জন দিয়েছে এই প্রশ্নের উত্তর, 10 জন দিয়েছে প্রাইমারি, 3 জন দিয়েছে এইচএস, 20 10 30, আর এইটা 33, কত হচ্ছে 42 হতে গেলে 15 18, আচ্ছা বেশ এইটাকে বাড়িয়ে দিচ্ছি 15, বেশি হয়ে গেল নাকি, 5 আর 3 8, এটাকে 5 করে দাও, হলো। তাহলে এই যে কোডিং করা, আগে থেকে প্রি কোডেড কোশ্চেন, কোন কোড কতজন উত্তর দিয়েছে কোন প্রশ্নের এগেনস্টে, প্রশ্নমালার থেকে আমি সেই জিনিসগুলো পেয়ে গেলাম। তোমাদের এইখানে
এই সেমিস্টারে এটা করার দরকার নেই, এই সেমিস্টারে অ্যানালিসিসটা করার দরকার নেই, জাস্ট কোডিংটা করে রাখবে পাশে, এই পর্যন্ত প্রশ্নপত্রে তোমরা লিখবে। অর্থাৎ এই জায়গাটা পরে যেটা বিশ্লেষণ করার জায়গা, যখন পরবর্তী নেক্সট সেমিস্টারে যখন আবার তোমাদের ডেটা কালেকশন করতে হবে, নেক্সট সেমিস্টারে আবার আছে এসএসসি, সেখানে আবার ডেটা কালেকশন এবং সেইখানে আবার অ্যানালিসিসের ব্যাপার থাকবে, তখন তুমি ওই অ্যানালিসিসটা করবে। এখন যেটা করবে সেটা হচ্ছে এডুকেশনাল স্ট্যাটাস, এইটা দিলে, প্রশ্নগুলো দিলে, তার উত্তর দিলে, কোডগুলো পাশে পাশে উল্লেখ করে দিলে। নাহলে পরে ডেটা কালেকশন করে নিয়েও কোড করা যায়, কিন্তু আগে করলে কি হবে, তোমার এইটা সুবিধে হয়ে গেল। এবার কোড বুক বলে একটা ছোট রেজিস্টার তোমাকে মেনটেন করতে হবে, যেখানে কোন প্রশ্নে কোনজন কোন উত্তরটা দিয়েছে, শুধু সেই কোডগুলো লিখলে কম্পিউটারে এখন ম্যানুয়ালি তো সবাই করে না, ম্যানুয়ালি ডেটাটা কালেক্ট করলে, কিন্তু বাকিটাকে তুমি কম্পিউটারে এসে ফিড করে দিলে সঙ্গে সঙ্গে রেজাল্ট বেরিয়ে চলে আসবে ওইখান থেকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রশ্নমালা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নমালার ক্ষেত্রে শিক্ষিত মানুষ হতে হবে, ছোট এলাকাটা অনেক বড় হতে হবে, খরচপত্র কম রাখতে হবে, সময় কম রাখতে হবে। এই যদি শর্ত হয় আমার, তাহলে সেই জায়গাতে আমি প্রশ্নমালা ব্যবহার করব। আদারওয়াইজ যদি শিক্ষিত অশিক্ষিত কোনো বাছ বিচারের দরকার থাকে না, যদি ছোট এলাকায় ডেটা কালেকশন করতে হয়, প্রাইমারি ডেটা, তাহলে প্রথমে আমরা সিলেক্ট করলাম কি, আমি থিম সিলেক্ট করলাম, তারপরে আমার সমস্যাটাকে আমি লোকেট করলাম, কোন জিনিসটা আমি করব, কোন জিনিসটার উপর রিসার্চ করব। এক্ষেত্রে তুমি কি করবে, এটা মুছে দিচ্ছি, তোমার মাথায় কোন প্রশ্নটা অ্যারাইজ করেছে, এটা গবেষণার বিষয়, থিম তোমাকে বলা আছে, 7টা বা 8টা থিম সিলেবাসে তোমাদের বলে দেওয়া হয়েছে যে এগুলোর উপরে তুমি প্রশ্নপত্র তৈরি করবে। তোমার সমস্যাটা বললে, সমস্যাটা কি, 4 ধরনের সমস্যা হয়। এক হচ্ছে ফ্যাকচুয়াল, কোন বিশেষ ঘটনাকে কেন্দ্র করে হতে পারে তোমার প্রশ্নটা মাথায় আসতে পারে, যে কোনো একটা ঘটনা। ধরো তুমি এখনই যেটা আমাদের অর্পণ বললো যে প্রচন্ড ভিড়, তাহলে ভিড় এটা ফ্যাক্ট, কেন ভিড় 10টার থেকে 1টার সময় কিন্তু সেই ভিড়টা থাকবে না, 10টার থেকে 1টা হচ্ছে কি রাশ আওয়ার। তাহলে এই রাশ আওয়ারটা কেন ভিড়টা হয়, ক্রাউড নিয়ে যদি তুমি রিসার্চ করো, সোশ্যাল চেঞ্জ তুমি রিসার্চ করছো, তাহলে শহরাঞ্চলে সামাজিক পরিবর্তনের প্রভাব, একটা প্রভাব হচ্ছে প্রচন্ড ভিড়। কেন, প্রচুর মানুষের নানা ধরনের জীবন জীবিকার প্রয়োজনে সবাই ওই সময়টাতেই বেরোয়, সবারই 10টাতেই দরকার, 10টার থেকে 12টা, স্কুল কলেজ অফিস আদালত বাজার। রাস্তাটা তো আর বড় হয়ে যায়নি, রাস্তাটা যেমন ছিল সেই ন্যারোই আছে, প্রচুর যানবাহন, প্রচুর মানুষ একসঙ্গে সবাই পৌঁছতে চাইছি, একটা ছোট স্পেসে ঢুকছি, ফলে ভিড়, জ্যাম হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে সবাই। তাহলে এই যে বিষয়টা, এটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন। তুমি সোশ্যাল চেঞ্জ নিয়ে রিসার্চ করছো, তোমার প্রশ্নটা হচ্ছে হোয়াই দেয়ার ইজ ক্রাউড ইন আরবান এরিয়াস, এটা হচ্ছে তোমার প্রবলেম। তাহলে সেই নিয়ে তুমি, এটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। তাত্ত্বিক প্রশ্ন। তাত্ত্বিক প্রশ্ন কোনগুলো, হোয়াই কোশ্চেন। হোয়াই কোশ্চেন এমন কিছু বিষয় আছে যেগুলোর উত্তর সব সময় কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না, তোমাকে ব্যাখ্যা করতে হবে একটা থিওরি দিয়ে, একটা অ্যাবস্ট্রাক্ট জায়গাতে। থিওরি মানে অ্যাবস্ট্রাক্ট, সবসময় মূর্ত জিনিস দিয়ে ব্যাখ্যা করা যায় না। সুতরাং বিমূর্ত একটা বিষয়কে যে বিমূর্তায়ন করা, আসলে ক্রাউডটা হচ্ছে মডার্নিটির, আধুনিকতারই একটা অঙ্গ ক্রাউড। তুমি যে কোনো জায়গাতেই যাও, গ্রামে যাও শহরে যাও, সব জায়গাতেই এখন ভিড়, রিস্ক, ট্রাস্ট, এই সমস্ত জিনিসগুলো যেগুলো মডার্নিটির বা মনিটারি ইকোনমি, যেটা আমাদের সিমেলের যে ফিলোসফি অফ মানি, তোমাদের সিমেল পড়ানো হয়েছে নিশ্চয়ই, জর্জ সিমেল। তাহলে ফিলোসফি অফ মানি, মডার্নিটির যে অ্যাসপেক্ট,
ক্রাউড হচ্ছে তারই একটা কম্পোনেন্ট, তুমি থিওরাইজ করতে পারো, থিওরিটিক্যাল একটা কোশ্চেন এখান থেকে তুমি তৈরি করতে পারো। নাম্বার 3 হচ্ছে কম্পারেটিভ কোশ্চেন। এই কথা নো টকিং। কম্পারেটিভ তুলনামূলক প্রশ্ন। কোন সময় ভিড়, দিনের বিভিন্ন জোনে আমরা ভাগ করতে পারি গোটা দিনটাকে, মর্নিং, নুন, আফটারনুন, নাইট। তাহলে এই যে জোনিং, চারটা কম্পোনেন্টে আমরা টাইমটাকে ভাগ করলাম, এরপরে দেখা যাবে কোন সময় ভিড়। তুলনামূলক প্রশ্ন তুমি এখান থেকে তোমার মাথায় আসতে পারে, কোন সময় বেশি ভিড়, ভিড়টা কখন ফাঁকা হয়ে যায়, কি কারণে ভিড়, সবগুলোই হচ্ছে কম্পারেটিভ কোশ্চেন। সোশ্যাল চেঞ্জ, আমার মূল থিম হচ্ছে সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন সোসাইটি। তার এগুলো হচ্ছে আমি যে টপিকটার উপরে রিসার্চ করব, আমার যেটা প্রবলেম, সেগুলো হচ্ছে আমাকে ডিরেকশন এই কম্পোনেন্টগুলোর পরিপ্রেক্ষিতে আমি ঠিক করব। এবং নাম্বার 4 হচ্ছে ডেভেলপমেন্টাল কোশ্চেন, উন্নয়নমূলক প্রশ্ন। স্বাধীনতার আগে পরে দুটো ভাগ করলে ওটাও কম্পারেটিভ হতে পারে বা ডেভেলপমেন্টাল হতে পারে। 2000 সাল পর্যন্ত, 2000 সালের পরে আর দুটো ডিকেডে ভাগ করতে পারে, 2010, 2020। দিন দিন বাড়ছে। তাহলে 10 বছরের ব্যবধানে যেমন ছিল বাঁকুড়া শহরের জনসংখ্যা, তুমি আরবানাইজেশন, এটাও একটা সোশ্যাল চেঞ্জের একটা কম্পোনেন্ট। আরবানাইজেশন, নগরায়ন। বাঁকুড়া শহরটা আকার আয়তনে অনেক বড় হয়েছে। এক হচ্ছে ফিজিক্যালি বড় হয়েছে, 2 ডেমোগ্রাফিক্যালিও বড় হয়েছে। জনসংখ্যা, যেটা তুমি সহজেই ডেটাটা পেতে পারবে, মিউনিসিপ্যালিটিতে গেলে পাবে, ডিএম অফিসে গেলে পাবে, সেন্সাস ডিপার্টমেন্টে, যে বাঁকুড়া শহরের জনসংখ্যা কোন সময় কতটা বেড়েছে। তাহলে এই যে জনসংখ্যা, এটার বাড়ার কারণটাই হচ্ছে ডেভেলপমেন্টাল কোশ্চেন। কেন বাড়ছে, কেন গ্রাম ছেড়ে মাইগ্রেট করছে মানুষ আরবান এরিয়াতে, এই যে উত্তরটা খোঁজার চেষ্টা করা তোমার প্রশ্নের মাধ্যমে। এক্ষেত্রে তুমি প্রয়োগ করবে কি, প্রশ্নমালা বা সাক্ষাৎকার তালিকা, তোমার মেথড। এই 4 ধরনের প্রশ্নের উত্তর খোঁজার জন্য তুমি ওই দুটো পদ্ধতিকে ব্যবহার করবে। প্রশ্নপত্র তৈরি করবে, ইন্টারভিউ শিডিউল তৈরি করবে, যে কোনো দুটোর একটা তুমি ব্যবহার করে কি হবে, এই বিষয়ে ডেটা কালেক্ট করবে এবং প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা দুটোই কালেক্ট করবে। দিয়ে কি হবে, তুমি সেই ডেটাকে অ্যানালিসিস করে একটা সিদ্ধান্তে আসবে। ঠিক আছে? তাহলে এই হলো তোমাদের টপিক। এক্ষেত্রে প্রশ্নমালায় যে জিনিসটা, একটা জিনিস মনে রাখতে হবে, প্রশ্ন 2 ধরনের হতে পারে। এক হচ্ছে ওপেন এন্ডেড। প্রশ্নমালায় যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে ওপেন এন্ডেড, আর একটা হচ্ছে ক্লোজড এন্ডেড। ওপেন এন্ডেড প্রশ্নে সাধারণত উত্তরগুলো বলা থাকবে না, খোলামেলা অনেকগুলো অপশন সে নিজের মতন বলবে। লকডাউনের সময় তুমি স্টুডেন্টদের একটা প্রশ্ন যদি রেখে দাও, লকডাউনের সময় তুমি কিভাবে পড়াশোনা করেছিলে, অপশন অনেক রকম হতে পারে। কেউ বলতে পারে আমার যে বই ছিল সেটাই পড়েছি, কেউ বলতে পারে আমি ভার্চুয়াল ক্লাস করেছি, কেউ বলতে পারে আমি ইন্টারনেটের অন্য জায়গার ওয়েবসাইট থেকে পড়াশোনা করেছি। যতদিন না কলেজ খুলেছে, ক্লাস আরম্ভ হয়েছে অফলাইনে, ততদিন আমি এইভাবে পড়াশোনা করি। সুতরাং এই ক্ষেত্রে যে প্রশ্নটা থাকলো সেটা হচ্ছে ওপেন এন্ডেড। আর ক্লোজড এন্ডেড আমি এখানে বলে দিলাম অপশন, সেটা হচ্ছে কি অনলাইন ক্লাস, 2 হচ্ছে ইন্টারনেটের ব্যবহার, 3 নাম্বার হচ্ছে টিচারের সঙ্গে সরাসরি ইন্টারাকশন ফোনের মাধ্যমে। তাহলে এই 3টের মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তাহলে এখানে আমার যেহেতু উত্তরটা বলে দেওয়া থাকছে, তাহলে এটা হচ্ছে ক্লোজড এন্ডেড কোশ্চেন। চেষ্টা করবে বেশি ওপেন এন্ডেড কোশ্চেন প্রশ্নমালায় না রাখা। অর্থাৎ তুমি প্রশ্নমালা যেটা তৈরি করছো 1, 2, 3, 4, তোমাদের বলেছি যে 20 থেকে 30টা প্রশ্ন আপাতত তৈরি করবে। এটার লেন্থ কেমন হবে এ নিয়ে কোনো, প্রশ্নমালার কতটা দৈর্ঘ্য হবে
অনেকে এই প্রশ্নটা তোমাদের মাথায় আসতে পারে যে কত বড় প্রশ্ন হবে, 4 পাতা 5 পাতা 6 পাতা, তোমার গবেষণার বিষয় যেমন সেই অনুযায়ী তুমি তৈরি করবে। 20টাও প্রশ্ন থাকতে পারে, 30টাও প্রশ্ন থাকতে পারে, 3 পাতা 4 পাতারও হতে পারে, 6 পাতা 10 পাতারও হতে পারে প্রশ্নপত্র। সচরাচর চেষ্টা করবে ছোট রাখার, কারণ এই মুহূর্তে এমন কোনো বড় প্রশ্নপত্র তৈরি করেন, উত্তরপত্র ফেরত পাওয়ার যত বড় করবে উত্তরপত্র ফেরত পাওয়ার সম্ভাবনা তত কম হতে থাকে। ইন্টারভিউ শিডিউলের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে তুমি নিজে যেহেতু দাঁড়িয়ে ফিল আপ করছো, কিন্তু লোক যে যার কাছে উত্তর চাইছো তিনি অতটা সময় নাও দিতে পারেন। 1 ঘন্টা দাঁড়িয়ে আমি থাকবো কেন, 10 মিনিটের বেশি সময় দেবো না, তাহলে সেটাও একটা সমস্যা। তুমি তো পিছনে পিছনে ছুটে যেতে পারো না। তাহলে তোমাকে মাথায় জুডিশিয়াসলি এই জিনিসটা তৈরি করে রাখতে হবে যে আমাকে বেশি বড় কিন্তু রাখা চলবে না প্রশ্ন তৈরি করার সময়। সেই জন্য কি হচ্ছে, যথেষ্ট সতর্কতা নিতে হয়। কি কি সতর্কতা? প্রথমে একটা ড্রাফট করলে, একটা খসড়া প্রশ্নপত্র তৈরি করলে, এরপরে সেই প্রশ্নপত্রটাকে তুমি রিচেক করলে, চেকিং। দু একজনকে সামনাসামনি তুমি দেখলে, যাদের তাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করলে কত সময় লাগছে। তুমি মাথায় রেখেছে যে 5 মিনিট একটা প্রশ্নপত্র যেন তৈরি করতে সময় লাগে, তাহলে দেখা যাচ্ছে ওরা যেমন করছিল যে 1 ঘন্টা 10 মিনিট 1 ঘন্টা, ঠিক একই রকমের আমার ওই প্রশ্নপত্রটা তৈরি করতে 7 মিনিট লাগছে, তাহলে আমাকে 2 মিনিট কমাতে হবে। তার 2 মিনিট কমাতে গেলে আমাকে 2টো প্রশ্ন কমাতে হবে, চেক করে দেখা গেল আমার এটা ত্রুটিপূর্ণ। তাহলে সেকেন্ড ড্রাফট আমি আবার তৈরি করলাম, আবার চেকিং, রিচেকিং, এবং লাস্ট হচ্ছে কি 4 নাম্বার রিচেকিং। শেষে যেটা করতে হয় সেটা হচ্ছে পাইলটিং। পাইলট কার দেখেছ? ভিআইপিদের গাড়ির আগে আগে একটা সাইরেন বাজিয়ে গাড়ি যায়, সেটা হচ্ছে পাইলটিং, পাইলট কার। এক্ষেত্রেও তুমি কি হবে, ফিল্ডে চলে গেলে যেখানে তোমার ডেটা কালেকশন করতে হবে, তার পাশের গ্রামে গিয়ে কোনো একজনের বা দুজনের উপরে তুমি ওই প্রশ্নপত্রটা প্রয়োগ করলে, এটাকে বলা হচ্ছে পাইলট। আগে আগে এসে গেল এবং সেইখানে গিয়ে তুমি দেখলে 20টা প্রশ্নে 18টা উত্তর দিয়েছে, 2টো পাচ্ছে না। তাহলে পাইলট স্টাডিতে কি হবে, তোমার ভুল ত্রুটিগুলো দূর হবে। তুমি এইখানে এসে নিয়ে এই ভুল ত্রুটিগুলো দূর করে নিয়ে এবারে ফাইনাল ড্রাফট, যেটা ফাইনাল প্রশ্নপত্র তুমি তৈরি করলে। চূড়ান্ত প্রশ্নপত্রটা তৈরি করার আগে এতগুলো স্টেজ, প্রথমে একটা খসড়া করলে, তারপরে কি হলো চেক করলে, সেকেন্ড ড্রাফট হলো, রিচেকিং, পাইলটিং, ফাইনাল ড্রাফট। সেইটা তুমি এরপরে প্রয়োগ করলে ডেটা কালেকশন করার জন্য। এই যে পদ্ধতি ডেটা কালেকশনের, তোমাদের সিলেবাসে এটুকুই বলা আছে। তোমাদের যে থিমগুলো আছে, তাহলে তোমাকে থিমগুলোতে যেতে গেলে তোমাদের আছে সম্ভবত এনভায়রনমেন্ট আছে, এডুকেশন আছে, সোশ্যাল চেঞ্জ আছে, সোশ্যাল প্রবলেমস আছে। তাহলে সোশ্যাল প্রবলেমস, তুমি যে কোনো সোশ্যাল প্রবলেমস, আনএমপ্লয়মেন্ট হতে পারে, পভার্টি হতে পারে, ওল্ড এজ প্রবলেম হতে পারে, উইমেন্স প্রবলেম হতে পারে, চাইল্ড লেবার প্রবলেম হতে পারে, যে কোনো বিষয়। গ্রামে তুমি গেলে সোশ্যাল প্রবলেম দেখতে, তাহলে সেইখানে চাইল্ড লেবার কারো একটা টপিক হতে পারে। তুমি সোশ্যাল প্রবলেম ব্রড থিম, ঠিক আছে। তুমি ভাগ করলে 5 জন 5টা সমস্যা নিলে, কেউ আনএমপ্লয়মেন্ট দেখলে, কেউ পভার্টি দেখলে, কেউ লিটারেসি দেখলে, কেউ চাইল্ড লেবার দেখলে, কেউ হেলথ দেখলে। তাহলে 6 জন, আর আমি 6টা টপিক বললাম, আরো 3টে আরো বলাই যায়। তাহলে এই যে 9টা টপিক হলো, 9টা টপিক 9 জন কিন্তু 9 ধরনের ডেটা কালেক্ট করবে থ্রু কোশ্চেনিয়ার কিংবা ইন্টারভিউ শিডিউল। যদি কোশ্চেনিয়ার মাধ্যমে ডেটা কালেকশন করো, তাহলে সেইটাকে ফিল্ড আফটার জমা দেবে, সঙ্গে একটা ছবি দেবে, একটা বা দুটো ছবি। তুমি গ্রামে গিয়ে ডেটা কালেকশন করছো তার ছবি নিতে পারো, কোনো একটা স্কুলের, প্রাইমারি স্কুলের ছবি নিতে পারো, আইসিডিএস সেন্টারের ছবি নিতে পারো। গ্রামটায় ঢুকছো, সেই মুখে যদি কোনো কিছু লেখা থাকে অমুক গ্রাম, তাহলে সেই জায়গার একটা ছবি নিতে পারো। ওই ছবিটা দিলে অথেন্টিক হতে হবে,
ডকুমেন্ট এখন কথা বলবে যে তুমি গ্রামে গেছিলে, অথবা হচ্ছে সেই গ্রামে যাদের কাছে ডেটা কালেকশন করছো একজনের সঙ্গে সাক্ষাৎকারের সময় কিংবা তুমি কোশ্চেনারটা হাতে হাতে দিচ্ছ, সেই অবস্থায় একটা ছবি তুলে ওইটা ওই রিপোর্টের সঙ্গেই জমা দেবে। রিপোর্টে তাহলে লিখবে কি, প্রথমে লিখবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি লিখবে, যে থিমের উপরে তুমি রিসার্চ করছো সেই থিমের নিয়ে কিছু বর্ণনা বক্তব্য তোমাকে বলতে হবে। সামাজিক পরিবর্তন যদি হয় তাহলে কাকে বলে, তার কারণ কি কি, সামাজিক পরিবর্তনকে চর্চা করার উদ্দেশ্য কি, তুমি কেন করছো, কোন পদ্ধতি অবলম্বন করছো ডেটা কালেকশনের জন্য। শুধু পদ্ধতিটার নাম বলে দেবে যে আমার কোনো তথ্য আমি সংগ্রহ করছি সেন্সাস থেকে কিংবা এনএসএস থেকে কিংবা আমি যে চারটা বললাম এনএফএইচএস থেকে, আর প্রাইমারি ডেটা আমি কালেকশন করছি প্রশ্নমালা বা সাক্ষাৎকার তালিকা প্রয়োগ করে। যেটা তুমি করবে এরপরে সেইটার পূরণ করা প্রশ্নপত্র হোক সাক্ষাৎকার তালিকা হোক সেইটাকে অ্যাটাচ করে দেবো এখানে। 6 পাতার ইন্ট্রোডাকশন, 5 থেকে 6 পাতা। তারপরে হচ্ছে পূরণ করা প্রশ্নপত্র, তারপরে হচ্ছে ফাঁকা সাক্ষাৎকার তালিকা। যদি প্রশ্নপত্র উত্তর কালেক্ট করো তাহলে সাক্ষাৎকার তালিকা জমা দেবে ফাঁকা, আর যদি সাক্ষাৎকার তালিকা ব্যবহার করো তাহলে ফাঁকা প্রশ্নপত্র একটা জমা দেবে 20 বা 25টা প্রশ্নের। অর্থাৎ একই তথ্য কালেক্ট করার জন্য দুটোই ব্যবহার করছো। ঠিক আছে, তুমি এখন জানো না ভালো করে যে গ্রামে সবাই শিক্ষিত কিনা, সেখানে শিক্ষিত অশিক্ষিত দুটোই আছে কিনা, ধরেই নেবে দুরকমই আছে। ঠিক আছে, তাহলে চেষ্টা করবে সবাই সাক্ষাৎকার তালিকাটাই পূরণ করার, প্রশ্নপত্রটা ব্ল্যাঙ্ক জমা দেবে। শেষে কি দেবে, কোন কোন বই পড়েছো। প্রথমেই একটা গবেষণার একটা বইয়ের নাম দেবে, এটা মুছছি আমি। রেফারেন্সেস, research methods in sociology by Ram Ahuja, লাইব্রেরিতে পাবে, অসংখ্য কপি আছে। তাছাড়া বাংলা বই প্রচুর আছে গবেষণার, প্রশ্নপত্র সাক্ষাৎকার তালিকা কিভাবে করতে হয় সেখানে ওইগুলো আবার পড়ে নেবে এখানে আমার ক্লাসের পাশাপাশি। রেফারেন্স গুলো এইখানেও দেওয়া আছে, কি কি ডিরেকশন, কি কি কনসিডারেশন, কি কি বিবেচনা করতে হয়, কোন ধরনের প্রশ্নপত্র থাকে। ঠিক আছে, তাহলে এই বইটা পড়তে পারো, রিসার্চ মেথডস ইন সোশিওলজি, রাম আহুজা। এছাড়া ইংরেজি বই আরো আছে টিএল বেকারের, আমি আর নামগুলো অত লিখছি না, টিএল বেকার, সোশ্যাল রিসার্চ মেথডস, ওটা পলিটির থেকে। অক্সফোর্ডের থেকে একটা বই আছে, তাহলে যে কোনো অ্যালান ব্রাইম্যানের সোশ্যাল রিসার্চ মেথডস, ওটাও পড়তে পারো, ভালো ভালো বই এগুলো। আর বাংলা বইও প্রচুর আছে, লাইব্রেরিতে প্রচুর বই, লাইব্রেরিতে গেলেই দেখতে পাবে। তোমাদের যে থিম গুলো বলা আছে সেইগুলোর জন্য যেটা পড়বে, যে জার্নাল, লাইব্রেরিতে যাবে জার্নাল সেকশন, এগুলো কেনার দরকার নেই, সবই লাইব্রেরিতে আছে, লাইব্রেরিতে গেলেই সব পেয়ে যাবে। একটু সময় নিয়ে যেতে হবে, 1 ঘন্টা খানিক সময় নিয়ে যাবে, গ্রুপ ধরে 5 জন 6 জন। কুরুক্ষেত্র বলে একটি জার্নাল আছে, কুরুক্ষেত্র। 2 হচ্ছে, 3 নাম্বার হচ্ছে যোজনা। এটারে বাংলা ইংরেজি দুটোই পাওয়া যায়, দুটোই লাইব্রেরিতে আছে। বাংলাটার নাম হচ্ছে ধনধান্যে। 4 নাম্বার হচ্ছে সোশ্যাল সায়েন্টিস্ট। সব লাইব্রেরিতে তোমাদের জন্য অপেক্ষা করছে। এছাড়া একটু শক্ত ইংরেজির বই, মানে জার্নাল আর কি, ইকোনমিক অ্যান্ড, আমি সংক্ষেপে লিখছি ইপিডাব্লিউ, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি।
এই যে 5টা জার্নাল সব থিম তোমরা ওইখানে পেয়ে যাবে, একটু খুঁজে খুঁজে দেখলেই লাইব্রেরিতে সব সাজানো আছে আলমারিতে, সময় নিয়ে যাবে। কেউ কুরুক্ষেত্র, এক জায়গাতে কুরুক্ষেত্র পিডব্লিউ যোজনা 3টে আছে, সোশ্যাল সায়েন্টিস্ট পিছন দিকে আছে, এখন যেখানটা রিডিং রুম সবাই পড়ছে বসে শেষ দিকটাতে, অর্থাৎ বই যেখানে আছে সেইখানে, সেইটারই শেষ দিকে একটা পড়ার জায়গা আছে, ওইখানে গিয়ে দেখবে সোশ্যাল সায়েন্টিস্ট সব রাখা আছে। সুতরাং সেইখানে গিয়ে তোমার যে থিম এনভায়রনমেন্ট, স্পেশাল ইস্যু আছে এনভায়রনমেন্ট নিয়ে, রুরাল ডেভেলপমেন্ট নিয়ে, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, পঞ্চায়েত নিয়ে, সব আলাদা আলাদা স্পেশাল ইস্যু আছে এগুলোর, ওইখান থেকেই তোমার প্রয়োজনীয় যে ইন্ট্রোডাকশন 5 পাতা 6 পাতার ওইটা লিখে নিয়ে চলে আসবে, দিয়ে রিপোর্টটি তৈরি করে যথাসময়ে জমা দাও। থ্যাংক ইউ অল। যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের তরফ থেকে তাহলে বলো, কারো কোনো প্রশ্ন থাকলে।